আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার মধ্য দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব স্পষ্টভাবে একটি বার্তা দিয়েছেন। তিনি একটি আঞ্চলিক যুদ্ধ চান এবং সেটি দ্রুততম সময়ের মধ্যে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রে কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি আরও দাবি করেন এ ব্যাপারে আগাম কোনো তথ্য ছিল না তার কাছে, যা যুক্তরাষ্ট্রের ক্ষয়ে যাওয়া ভাবমূর্তিকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের 1 ঘণ্টার মধ্যেই ওয়াশিংটনের নিরাপত্তা কর্মকর্তারা সাংবাদিকদের এক ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের বিষয়টি জানান। তবে কে নিহত হয়েছে বা কোথায় ঘটনা ঘটেছে সে সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি। গোড়াতেই ধরে নেওয়া হয় লেবাননে হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা ফুয়াদ শোকর নিহত হয়েছেন। পরে দেখা যায় ঘটনা ভিন্ন কিছু। এ থেকে একটি বিষয় স্পষ্ট, যুক্তরাষ্ট্র জানত হানিয়ার উপর ড্রোন হামলা চালানো হয়েছে এবং সম্ভবত হামলার আগেই তাদের কাছে তথ্য ছিল। তবে এই ঘটনার জন্য নেতানিয়াহুর নির্দেশ দেয়াকে পুরো গল্পের অর্ধাংশ বলা যেতে পারে। নেতানিয়াহুর মূল লক্ষ্য ইরান, হামাস ও হিজবুল্লাহকে এক্ষেত্রে তার বোমাবাহী যুদ্ধবিমান বলা যেতে পারে। নেতানিয়াহু তার দেশকে সবসময় এমন একটি বিজয় উপহার দিতে চান যেখানে ফিলিস্তিন রাষ্ট্রের কোনো নাম নিশানা থাকবে না। ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের স্বপ্ন কখনোই আলোর মুখ দেখবে না। এখন হয়তো তিনি ভাবতে শুরু করেছেন, লক্ষ্য পূরণের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী রাজনৈতিক নেতা নেতানিয়াহু। তিনি সেই নেতা যিনি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে সফলভাবে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে ফেলতে সক্ষম হয়েছেন। হানিয়া গত 7 অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন না। হামাসে তার শাখায় কাতার ও মিশরে চলমান অস্ত্রবিরতি আলোচনার সঙ্গে যুক্ত। ফলে হানিয়ার হত্যার মধ্য দিয়ে পুরো প্রক্রিয়ার মধ্যে নিজের অবস্থান জানান দিলেন নেতানিয়াহু। বাস্তবতা হচ্ছে তিনি আলোচনা প্রক্রিয়া থেকে বের হয়ে এসেছেন। একই সঙ্গে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের জীবিত ফেরত পাওয়ার যে আশা তিনি ছেড়ে দিয়েছেন তা বুঝতে বাড়তি বুদ্ধির প্রয়োজন হয় না। রোমে যে শান্তি আলোচনা চলছিল সেখানেও ইসরায়েলের চুক্তির ব্যাপারে অনীহার বিষয়টি সামনে চলে আসে। তারা চলমান আলোচনায় বহু শর্ত চাপিয়ে সমঝোতা থেকে দূরে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি প্রশ্ন তুলেছেন, চুক্তি নিয়ে আলোচনা কি করে চালিয়ে যাওয়া সম্ভব যেখানে ইসরায়েল আলোচনার একটি পক্ষকেই হত্যা করেছে? বাস্তবতা হচ্ছে এখন হানিয়াকে ছাড়াই ওই আলোচনা কমিটি তাদের কাজ চালিয়ে যাবে। আল থানির এই তীব্র প্রতিক্রিয়া ছিল মূলত নেতানিয়াহুকে লক্ষ্য করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আঞ্চলিক উত্তেজনা বাড়াতে এবং স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির পথ রুদ্ধ করতে তার পক্ষে সম্ভব সবকিছু করেছেন। হানিয়া এমন একজন নেতা ছিলেন যিনি বেঁচে থাকার জন্য কখনো আন্ডারগ্রাউন্ডে গিয়ে আশ্রয় নেননি, প্রকাশ্যে বাঁচতেন। তার মূল লক্ষ্য ছিল আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, না পারলে অন্তত সহনীয় অবস্থায় রাখা। তার মতো একজন নেতাকে শিগগিরই ইসরায়েলের প্রয়োজন হবে, তা অবশ্যই যুদ্ধক্ষেত্রে নয়, আলোচনার টেবিলে। তবে ইসরায়েল সম্ভবত সেই অদূর ভবিষ্যৎ নিয়ে এখন ভাবতে চায় না। ব্যক্তি জীবনে হানিয়া ছিলেন নম্র স্বভাবের অতি সজ্জন মানুষ, একজন মনোযোগী শ্রোতা এবং একজন পূর্ণ কূটনীতিক। তিনি কখনোই ফাতাহ বা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে নিয়ে কোনো কটূক্তি করেননি। গাজায় ইসরায়েলি বাহিনী সাফল্য পেলেও পরবর্তী পরিস্থিতি নিয়ে তাদের একজন মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে যে হামাসের হয়ে কথা বলবে। ইসরায়েল তেমন একজন নেতাকে হত্যা করল। কৌশলগত দিক থেকে ইসরায়েলের এই আচরণ পাগলামি ছাড়া আর কিছু নয়। ইসরায়েলের সাবেক জেনারেল আমিরাল লেভিন মনে করেন এই ব্যবস্থার বিষয়ে নিরাপত্তা বাহিনীর তীব্র আপত্তি থাকা উচিত ছিল। অস্ত্রবিরতির আলোচনা ছাড়াও ইসরায়েলের কাছে জীবিত হানিয়া মৃত হানিয়ার চেয়ে
বেশি গুরুত্বপূর্ণ ছিলেন। আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধী হিসেবে নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই অপরাধে হামাসের হানিয়ার নামও ছিল। নেতানিয়াহু ও গ্যালান্তকে হস্তান্তর করার ব্যাপারে ইসরায়েল এই যুক্তি দেখাতেই পারত, হানিয়া যখন কাতার সহ উপসাগরীয় দেশগুলোতে মুক্ত ঘুরে বেড়াচ্ছেন, সেখানে তারা কেন তাদের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে আদালতের হাতে তুলে দেবে? বিষয়টি নিয়ে কাতারের উপর চাপ দেয়া যেত। হয় তাকে আদালতের হাতে তুলে দিতে হবে অথবা বহিষ্কার করতে হবে। এখন অবশ্য হানিয়া সব হিসেবের বাইরে। নেতানিয়াহু খুব ভালো করেই জানেন হানিয়ার মৃত্যুতে হামাস দুর্বল হয়ে যায়নি। হানিয়া গত কয়েক মাসে তার 3 ছেলেসহ পরিবারের অন্তত 60 জন সদস্যকে হারান। তাকে হামাসের অন্যতম সেরা বীর হিসেবে বিবেচনা করা হয়। হানিয়ার ছেলেরা নিহত হন ঈদের দিন। হানিয়া তখন দোহার এক হাসপাতালে গাজায় আহত ফিলিস্তিনিদের দেখতে যান। খবর পাওয়ার পরও তিনি তার কাজে বিঘ্ন ঘটাননি বা বিরতি নেননি। তার ওই সময়ের একটি ক্লিপ খুবই ভাইরাল হয়। সেখানে দেখা যায় তিনি তার ছেলেদের জন্য মাগফিরাত কামনা করছেন। ইসরায়েল সাম্প্রতিক মাসগুলোতে অসংখ্য হামাস নেতা ও কমান্ডারকে হত্যা করেছে। তবে হামাসকে দমাতে পারেনি, বরং তাদের অস্ত্র, সামরিক শক্তি ও রাজনৈতিক প্রভাব বেড়েছে। অতি সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা যায়, ভোট হলে পশ্চিম তীরেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা। প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের সময় হামাস যা ছিল তার চেয়ে শক্তি, সক্ষমতা ও আকারে এখন কয়েক গুণ বড় হয়েছে হামাস। তারা গত 10 মাস ধরে গাজায় ইসরায়েলকে ঠেকিয়ে রেখেছে। তাদের প্রতিষ্ঠাতাও নিহত হন এক ইসরায়েলি হামলায়। ওই হত্যাকাণ্ড সে সময় নিন্দার ঝড় তোলে। একটা বিষয় ইসরায়েলিদের কাছে খুবই স্পষ্ট, হানিয়াকে হত্যার পর তাদের পক্ষে হামাসের হাতে বন্দি কোনো জিম্মিকে জীবিত ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনা থাকল না। এই হত্যাকাণ্ড হামাসকে দুর্বল করবে, গুড়িয়ে দেবে না। এ কারণেই হয়তো মাহমুদ আব্বাস আজীবন হামাসের বিরোধিতা করলেও হানিয়ার মৃত্যুর পর তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন। আব্বাস ওই হামলার নিন্দা করে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তবে আব্বাসের বক্তব্যে হামাসের প্রতি দুর্বলতা ছিল না, বরং তার এই অবস্থান রাজনৈতিক প্রয়োজনের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। সম্প্রতি বেইজিংয়ে হামাসের সঙ্গে এক ধরনের মধ্যস্থতা হয়েছে ফাতার। তবে আব্বাসের কাছে এই মধ্যস্থতাটা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে ধোঁয়াশা আছে। অনেক বিশ্লেষক মনে করেন, বেইজিংয়ের সমঝোতা অন্তত আব্বাসের জন্য লোক দেখানো। বাস্তবিক অর্থে এই মধ্যস্থতার কারণে আব্বাসের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। মাত্র কয়েকদিন আগেই ইসরায়েলের ফ্যাসিস্ট সরকার এবং নেসেটের প্রতি দক্ষিণপন্থী সদস্যরা একটি আটক কেন্দ্র ভেঙে দেওয়ার ব্যাপারে একমত হন। এই আটক কেন্দ্রে ফিলিস্তিনি বন্দীদের রেখে নির্যাতন চালানোর অভিযোগ ছিল ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। এই বন্দি শিবিরে শত শত ফিলিস্তিনিকে বন্দি রাখা হয়, যাদের উপর নিয়মিত নির্যাতন চালানো হতো। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি বা তদন্ত হয়নি কখনো। পরবর্তীতে ইসরায়েলি এক চিকিৎসক বিষয়টিকে সামনে আনেন। সুস্পষ্টভাবে 9 সেনা কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা হয়। এরই প্রেক্ষাপটে আটক কেন্দ্র তুলে দেয় ইসরায়েল। তাদের কোনো কর্মকর্তার বিরুদ্ধেই কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। ইসরায়েল বরাবরই বাকি দুনিয়ার সামনে নিজেদের একটি কার্যকর গণতান্ত্রিক দেশ হিসেবে উত্থাপন করে। তাদের দৃষ্টিতে তাদের সব প্রতিবেশী দেশই অকার্যকর। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেয়া তার বহু ভাষণে বলেছেন, আমরা প্রতিষ্ঠিত হয়ে গেছি। তবে তার এই দাবি যে অসার, তা এরই মধ্যে প্রমাণিত হয়ে গেছে। একসময় নেপোলিয়ন ও হিটলারের মধ্যেও এই দম্ভ দেখা গেছে। তাদের পতন হয়েছে এই দম্ভের কারণেই। নেতানিয়াহুর অবস্থান এখন তাদের পর্যায়ে। তার অতি আত্মবিশ্বাস তার দেশকে আঞ্চলিক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে। প্রস্তুতি না থাকার পরও লেবাননে হামলার হুমকি দিচ্ছেন তিনি। এর ফলও তাকেই ভোগ করতে হবে, যা পুরো অঞ্চলের জন্য শুভ হবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।